সম্পদ, দারিদ্র্য, রাজনৈতিক বিভেদ, যুদ্ধ, সংঘাত, সুউচ্চ অট্টালিকা এবং বিশাল বস্তি, মধ্যপ্রাচ্যে এ সবই আছে এবং এর অনেকটাই একটি জিনিসের সাথে সংযুক্ত, যা আপনি এখন আগের চেয়ে বেশি শুনছেন: তেল। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এত বেশি অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিতে কেন্দ্রীভূত? এটি জানার আগে তেল আসলে কিভাবে গঠিত হয় তা আমাদের বুঝতে হবে। পেট্রোল এবং ডিজেল উভয়ই সাধারণত অপরিশোধিত তেল থেকে আসে। কোটি কোটি বছর আগে পৃথিবীর জীবন্ত বস্তুর অবশেষ ধীরে ধীরে মাটির গভীরে চাপা পড়েছিল। কয়েক কোটি বছর ধরে সেই অবশেষ স্তর দ্বারা স্তরে জমা হতে থাকে এবং পুরো পলির আস্তরণের অংশ হয়ে ওঠে। মাটির আরও বেশি স্তর ওপরে জমা হতে থাকলে চাপ ক্রমাগত বাড়তে থাকে, তাপমাত্রাও বৃদ্ধি পায় এবং অত্যন্ত দীর্ঘ সময় ধরে সেই তীব্র তাপ এবং চাপ ধীরে ধীরে এই চাপা পড়া জৈব উপাদানকে অপরিশোধিত তেল এবং কয়লায় রূপান্তরিত করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, যদি সেই সময় পৃথিবীর সর্বত্র জীবন্ত বস্তু থাকত, তাহলে কেন মধ্যপ্রাচ্যে এত বেশি অপরিশোধিত তেল পাওয়া যায়? যদিও কয়লা এবং অপরিশোধিত তেল উভয়ই দীর্ঘ সময় ধরে মাটির স্তরের নিচে চাপা পড়া জীবন্ত বস্তুর অবশেষ থেকে গঠিত হয়েছিল, তবুও তাদের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। কয়লা স্থলভাগে বসবাসকারী উদ্ভিদের অবশেষ থেকে তৈরি হয়েছিল। অপরিশোধিত তেল অন্যদিকে প্ল্যাঙ্কটন এবং শৈবালের মতো অণুবীক্ষণিক জীব বা সমুদ্রের শ্যাওলা থেকে তৈরি হয়েছিল, যা সমুদ্রে বাস করত। এবং এটি আমাদের স্পষ্ট প্রশ্নের দিকে নিয়ে যায়, যদি অপরিশোধিত তেল সমুদ্রে গঠিত হয়, তাহলে কেন আমরা আজ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এত বেশি তেল খুঁজে পাই, যেখানে বেশিরভাগ জমি এখন মরুভূমি দ্বারা আবৃত? আপনি কি জানেন যে প্রায় 100 মিলিয়ন বছর আগে এই মরুভূমি অঞ্চলের অনেক অংশ আসলে সমুদ্র দ্বারা আবৃত ছিল? এটি বিশ্বাস করা কঠিন শোনাতে পারে, তবে এটি সত্যি। প্রাচীনকালে সেই সমুদ্রকে টেথিস সাগর বলা হতো। টেথিস সাগরে প্রবাহিত নদীগুলি প্রচুর পরিমাণে খনিজ এবং পুষ্টি বহন করত। এর কারণে অণুবীক্ষণিক জীব, বিশেষ করে প্ল্যাঙ্কটন, সেখানে প্রচুর পরিমাণে জন্মাত এবং সেই সমুদ্র জুড়ে ঘনভাবে বসবাস করত। যখন সেই জীবগুলি মারা যেত, তাদের অবশেষ সমুদ্রের তলদেশে ডুবে যেত এবং সেখানে চাপা পড়ে যেত। কিন্তু গুরুত্বপূর্ণ অংশটি এখানে, সমুদ্রের প্রতিটি চাপা পড়া জীবের স্তূপ তেলে রূপান্তরিত হয় না। তেল গঠনের জন্য পরিস্থিতি ঠিকঠাক হতে হবে, অঞ্চলটি জৈব পদার্থে সমৃদ্ধ হতে হবে, দ্রুত চাপা পড়তে হবে এবং পরিবেশে অক্সিজেনের পরিমাণ কম থাকতে হবে। টেথিস সাগরে ঠিক এমনই পরিস্থিতি ছিল। টেকটনিক কার্যকলাপ, বিশেষত রিফট বেসিন এবং এক্সটেনশনাল টেকটনিক্স, আশেপাশের স্থলভাগ থেকে প্রাচীন নদী ব্যবস্থা দ্বারা বাহিত পলির সাথে মিলে সেই জৈব উপাদানকে খুব দ্রুত কাদা, বালি এবং লবণের পুরু স্তর দ্বারা ঢেকে দিতে সাহায্য করেছিল, কখনো কখনো হাজার হাজার মিটার গভীরতা পর্যন্ত। সেই দ্রুত চাপা পড়া জৈব উপাদানকে ভূপৃষ্ঠের কাছাকাছি অক্সিজেনের সংস্পর্শে আসা থেকে রক্ষা করেছিল। একই সময়ে টেথিস সাগরের কিছু গভীর বেসিনে খুব কম সঞ্চালন সহ স্থির জল ছিল, যা সমুদ্রের তলদেশে অক্সিজেন স্বল্প পরিস্থিতি তৈরি করেছিল। বেশি অক্সিজেন না থাকায় ব্যাকটেরিয়া জৈব উপাদানকে সম্পূর্ণরূপে ভাঙতে পারেনি। সময়ের সাথে সাথে তীব্র তাপ এবং চাপের অধীনে সেই চাপা পড়া উপাদান তেল এবং প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়েছিল, যা আমরা আজ উত্তোলন করি। এই কারণেই যে অঞ্চলগুলি একসময় টেথিস সাগরের তলদেশের অংশ ছিল, সেগুলি পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয়েছিল। তাহলে যদি অপরিশোধিত তেল সমুদ্রের তলদেশে গঠিত হয়, তাহলে তা কিভাবে স্থলে এলো? এর উত্তর দিতে আমাদের পৃথিবীর গঠন কেমন তা দেখতে হবে। আমাদের গ্রহের পৃষ্ঠ বিশাল টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলি স্থির নয়। পৃথিবীর গভীরে অভ্যন্তরটি অত্যন্ত গরম থাকে এবং এর কিছু অংশ ধীরে ধীরে গলিত পদার্থের মতো আচরণ করে। মহাদেশগুলি এই অস্থির ব্যবস্থার উপরে বসে আছে। যেহেতু গ্রহের অভ্যন্তরের তাপ পদার্থকে সচল রাখে, তাই এই টেকটনিক প্লেটগুলি ক্রমাগত স্থানান্তরিত হচ্ছে, সাধারণত প্রতি বছর প্রায় 1 থেকে 13 সেন্টিমিটার গতিতে। এটি খুব কম শোনালেও এবং মানুষের সময়কালে এটি সত্যিই কম, কিন্তু কোটি কোটি বছরে এই ধীর গতিবিধি বিশাল হয়ে ওঠে এবং যখন পুরো মহাদেশগুলি একে অপরের দিকে চলে আসে, তখন ফলাফল নাটকীয় হতে পারে। এটি ভূমিকে ওপরের দিকে তুলে দিতে পারে, পুরো অঞ্চলকে নতুন আকার দিতে পারে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটে আঘাত করেছিল। সেই বিশাল সংঘর্ষ হিমালয় পর্বতমালা তৈরিতে সাহায্য করেছিল। এর আগে টেথিস সাগর সেই স্থলভাগগুলির মাঝখানে অবস্থিত ছিল। সেই অঞ্চলের টেকটনিক প্লেটগুলি স্থানান্তরিত হতে থাকলে আরব প্লেট অবশেষে ইউরেশীয় প্লেটে আঘাত করে।
প্রাচীন সমুদ্রের তলদেশের কিছু অংশকে সমুদ্রপৃষ্ঠের ওপরে ঠেলে দেয়। সময়ের সাথে সাথে সেই উত্থান আমরা এখন যাকে মধ্যপ্রাচ্য বলি সেই অঞ্চলটি তৈরি করতে সাহায্য করেছিল, এবং যখন সেই ভূমি ওপরে উঠেছিল তখন এর সাথে তেল এবং প্রাকৃতিক গ্যাসও চলে এসেছিল, যা অনেক আগে সেখানে গঠিত হয়েছিল। এটিই প্রধান কারণ যে মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যান্য অংশের তুলনায় এত বিশাল অপরিশোধিত তেলের মজুদ নিয়ে শেষ হয়েছে। এই মুহূর্তে কেউ সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারে না যে পৃথিবীর তেলের সংস্থান কতদিন স্থায়ী হবে। তবে একটি জিনিস স্পষ্ট, এই কালো সোনা মধ্যপ্রাচ্যের অস্থিরতার একটি বৈশ্বিক কেন্দ্রবিন্দু থাকার অন্যতম প্রধান কারণ, দীর্ঘস্থায়ী জাতিগত এবং ধর্মীয় উত্তেজনার সাথে। একই সময়ে জ্বালানির ওপর নির্ভরশীল যানবাহন এবং যন্ত্রপাতির সংখ্যা বাড়ছে, যেখানে তেল এখনও একটি সীমিত সম্পদ। এই কারণেই বিশ্ব ধীরে ধীরে ঐতিহ্যবাহী শক্তির উৎস থেকে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই নবায়নযোগ্য উৎসগুলির মধ্যে রয়েছে সূর্যের আলো থেকে সৌরশক্তি, পৃথিবীর অভ্যন্তরের তাপ থেকে ভূতাপীয় শক্তি, বায়ু শক্তি, উদ্ভিদ উপাদান থেকে বায়োমাস শক্তি এবং প্রবাহিত জল থেকে জলবিদ্যুৎ। এই পরিবর্তন কেবল মানুষের জন্যই ভালো নয়, এটি গ্রহের জন্যও ভালো। এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তনকে ধীর করতে সাহায্য করতে পারে। এটি বায়ু দূষণ এবং জল দূষণ কমিয়ে মানুষের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশের গুণমানও উন্নত করতে পারে। এই ভিডিওটির জন্য এটুকুই। আমি আশা করি আপনি এটি উপভোগ করেছেন, এবং যদি করে থাকেন তবে একটি লাইক দিন এবং আরও আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।